আচ্ছা, সবাই দেখো চ্যাপ্টার 3 যে ফোর্স যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের থিওরি পার্ট 1 আমি আজকে এখানে লিখেছি থিওরি পার্ট 2। আমরা থিওরি পার্ট 1 এর কিছু থিওরি শিখেছি এবং সেই থিওরি রিলেটেড যে সিকিউগুলো ছিল, কলিশন অ্যান্ড কনজারভেশন অফ মোমেন্টাম টাইপ, এগুলো অলরেডি তোমরা শিখে ফেলছো। তো আজকে আমি লিখছি থিওরি পার্ট 2। এই থিওরি পার্ট 2-তে কি কি টপিক শেখা লাগবে সেই টপিকগুলোর নাম এখানে লিখে রেখেছি। আর এই টপিক কয়েকটা শিখলে কি কি ধরনের সিকিউ সলভ করতে পারবা সেটা এখানে লিখছি। দেখো, এই কয়েকটা টপিক শিখলে সিকিউ পার্ট, কি কি সিকিউ, পুলি রিলেটেড সিকিউ শিখতে পারবা, তারপর পুলি প্লাস ফ্রিকশন রিলেটেড সিকিউ শিখতে পারবা, তারপর পুলি প্লাস টেনশন ফোর্স রিলেটেড যে সিকিউগুলো আছে এটা শিখতে পারবা। তাহলে আশা করি সবার কাছে বই আছে, বইটা পাশাপাশি রাখবা। আর আমি যে টপিকগুলো লিখেছি যখন বইয়ে নজর দিতে বলবো তখন বইয়েও একটু কনসেন্ট্রেট করলে জিনিসগুলো ইজিলি বুঝবা। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল দেখো, তোমাদের বইয়ে একটা টপিক আছে 3.6, যে টপিকটার নাম দেওয়া আছে নিউটনস সেকেন্ড ল অফ মোশন। নিউটন হচ্ছে মোশন নিয়ে একটা ল দিয়েছে, তিনটা ল দিছে। একটা ফার্স্ট ল, আর একটাকে বলা হয় সেকেন্ড ল, আর একটাকে বলা হয় থার্ড ল। তো এখান থেকে তোমার কোনো সিকিউ আসে না, এই টপিক থেকে কোনো সিকিউ আসে না। এখান থেকে জাস্ট তোমার লাগবে নিউটন সেকেন্ড লর যে স্টেটমেন্টটা আছে, যে নিউটন কি বলছে ওই স্টেটমেন্ট লাগবে, প্লাস ওই ফর্মুলা থেকে, মানে এই নিউটন সেকেন্ড ল, এই ল থেকে কি ফর্মুলা আসছে সেই ফর্মুলাটা কোনটা, সেই ফর্মুলাকে চিনে রাখতে হবে। তাহলে এই স্টেটমেন্টটা কি সেটা পড়ে শোনাবো, বুঝাবো, এবং ফর্মুলাটা কোনটা কিভাবে আসছে আমি এই টপিক থেকে সেটা দেখাবো। একটু সবাই নজর দিয়ে ভালো করে বুঝে। আচ্ছা, নিউটনস সেকেন্ড ল অফ মোশনে তোমাদের বইয়ের 75 নাম্বার পেজে বলা আছে কি, দেখো 75 পেজ। এখানে ওরা বলছে, এই বক্সের ভেতরে এরকম একটা জায়গায় বলেছে, দেখো দ্য রেট অফ, এখানে লেখা আছে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ আ বডি ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স অ্যাক্টিং অন ইট, and the change of momentum also takes place in the direction in which the force act. আমি এই জিনিসটা এখানে বুঝাবো এবং তোমাদের কোশ্চেন করব 1 by 1, তোমরা যেন আনসার দিতে পারো সেইভাবে এখানে মনোযোগ দাও। হ্যাঁ, প্রথমে দেখো এ একটা অবজেক্ট, এই অবজেক্টের মাস হচ্ছে এম, এটাতে তুমি একটা ফোর্স দিয়েছো, ফোর্স অ্যাপ্লাই করছো, এবং এই যে অবজেক্টটা ইনিশিয়ালি আছে তার একটা ভেলোসিটি থাকতেও পারে, নাও পারে, মানে আই মিন জিরো হতে পারে। জিরো হোক আর একটা ভ্যালু থাক, যাই থাকুক না কেন, সেটার নাম আমি ধরে নিলাম কি, ইউ। যেহেতু ইউ ভেলোসিটি একটা আলাদা একটা অবজেক্টকে এফ পরিমাণ ফোর্স দিছ, তার মানে এটার ভেলোসিটি ইনক্রিজও হতে পারে বা ডিক্রিজও হতে পারে। যদি ফোর্সটা পিছনের দিকে টেনে ধরে রাখো তাহলে ভেলোসিটি ডিক্রিজ হবে, আর ফোর্সটা যদি এভাবে ঠেলে দেয় তাহলে এটার ভেলোসিটি কি হবে, ইনক্রিজ হবে। তাহলে যেই ঘটনাই হোক, এই অবজেক্টটা যখন এখানে সরে এখানে আসবে তখন তার ভেলোসিটি ইউ না থেকে চেঞ্জ হয়ে যে ভেলোসিটিটা হলো দ্যাট ইজ ভি, এটাকে বলা হয় ফাইনাল ভেলোসিটি। আর এই অবজেক্টের ম্যাস এমই আছে। তাহলে এই কন্ডিশনের জন্য বুঝো, এই কন্ডিশনের জন্য এই অবজেক্টটার মোমেন্টাম হচ্ছে এম ইউ, বুঝছো? আর এই কন্ডিশনের জন্য অবজেক্টের মোমেন্টাম কত, এম ভি। মোমেন্টাম কি, ম্যাস অফ প্রোডাক্ট অফ ম্যাস অ্যান্ড ভেলোসিটি, মোমেন্টাম, তাই না? তাহলে এই যে মোমেন্টাম পাইলাম। এখন এই অবজেক্টটা এখান থেকে এখানে যে গিয়েছে, এটা যাইতে টাইম লেগেছে, আমি ধরে নিলাম টি। তাহলে এখন এই ফিগার থেকে একটু বুঝো কোশ্চেনটা এমন হতে পারে যে এখানে মোমেন্টামের চেঞ্জ কত হয়েছে, চেঞ্জ অফ মোমেন্টাম, এই চেঞ্জ অফ মোমেন্টাম ইকুয়ালস টু কি লেখা যায় বলো তো? এই যে ফাইনাল মোমেন্টাম কত, এমভি মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম কত, এম ইউ। দিস ইজ চেঞ্জ অফ মোমেন্টাম। এটা বুঝতে কারো কোনো প্রবলেম আছে বলো তো? ওকে, তাহলে এই পরিমাণ চেঞ্জ হতে টাইম কত লেগেছে লক্ষ্য করো। এই যে টাইম কত লাগছে এখান থেকে এখানে আসতে টি সেকেন্ড, তাহলে এই পরিমাণ মোমেন্টামটা চেঞ্জ হইতে
টাইম লেগেছে টি, তাহলে মোমেন্টাম চেঞ্জের রেট কত? রেট মানে কি? যে পরিমাণ চেঞ্জ হয়েছে একে টাইম দ্বারা ডিভাইড করলে ওটাকে বলা হয় রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে আমি এখন লিখতে পারি রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, সেটা কি হবে বলো তো? এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এই যে অংশটা লিখেছি, এই অংশর ম্যাথমেটিক্যাল পার্ট যে দেখছো, এই ম্যাথমেটিক্যাল এই পার্টটার নাম হবে, উপরের পার্টের নাম চেঞ্জ অফ মোমেন্টাম, আর যেহেতু টাইম দ্বারা ডিভাইড করেছি টোটাল এই পার্টটার নাম হবে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। আশা করি বুঝতে পেরেছ। তাহলে ওরা ওরা ওই নিউটন সেকেন্ড লতে বলেছে কি, মানে নিউটন তার সেকেন্ড লতে বলেছে কি, দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ আ বডি ইজ প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। তাহলে এই যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এটা কার প্রফেশনাল? এই যে ফোর্স অ্যাপ্লাই করছিলা এই ফোর্সের প্রফেশনাল। তার মানে এই এফ ইজ প্রপোর্শনাল টু এই পার্ট, লেখা যায় না? লেখা যায় অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল। ঠিক আছে, এটা লিখলাম। আর এই প্রপোর্শনাল সাইন তুইলা দিয়া এই প্রপোর্শনালি যে কনস্ট্যান্টটা হয় তার ভ্যালু 1 কনসিডার করে। তাহলে 1 যদি কনসিডার হয় তাহলে এই ফর্মুলাটা কেমন দাঁড়ায়? এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। ঘটনা কি বুঝতে পেরেছ? এই যে এই অংশটা লিখলাম, এই অংশ থেকে ক্যালকুলেট করতে করতে এখন কি জিনিস আমরা পাই, একটু আমরা উপরের অংশগুলো মুইছা একটু দেখি, দেখো ভালো করে বুঝো। এই যে এইটা পাইছি, এফ ইকুয়ালস টু কি পাইলাম? এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এখান থেকে এম যদি কমন নাও তাহলে কি থাকে বলো তো? এম কমন নিলে থাকে ভি মাইনাস ইউ বাই টি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি এই পার্টটা, এই অংশটাকে কি বলা হয়? এই অংশটাকে বলা হয় অ্যাক্সিলারেশন। আমরা অ্যাক্সিলারেশনের ফর্মুলা দেখছিলাম না, ভি মাইনাস ইউ বাই টি, মনে আছে? তাহলে এখানে এম, এটার জায়গায় আমি এম লিখলাম। এই যে এম এ, দ্যাট মিন এই ফর্মুলাটা দাঁড়ালো কি? এফ ইকুয়ালস টু এম এ। তাহলে আমরা যে এতদিন এই ফর্মুলাটা ইউজ করছি, এফ ইকুয়ালস টু এম এ, এফ ইকুয়ালস টু এম এ, এরকম ইউজ করছি না? তাহলে এই ফর্মুলা নিউটনের কোন ল থেকে আসছে বলতে পারবা? এই লটা আসছে নিউটনস এই লটা আসছে নিউটনস সেকেন্ড ল থেকে। এটা এমসিকিউ কোশ্চেনে আসে অনেক পরিমাণ। তো তোমার মেন কথা হচ্ছে এই লর স্টেটমেন্ট যেটা পড়লাম একটু আগে, ওই স্টেটমেন্ট মুখস্থ রাখতে হবে, 1 মার্কসের জন্য আসে। আর এই ফর্মুলাটা তো মুখস্থ আছেই, আর এই ফর্মুলাটা কোন ফর্মুলা থেকে আসে, কোন ল থেকে আসে, এটা তোমার মাথায় থাকা লাগবে, এমসিকিউ আসে। এই জিনিসগুলো এত পর্যন্ত এই টপিক থেকে জানলেই হবে। আমাদের এই টপিক ক্লিয়ার। এই টপিক যদি ক্লিয়ার হয় আমরা পরের টপিকে চলে যাই। তাহলে এই টপিকটা শেষ, আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকে বলছে কি দেখো, ফ্রিকশনাল ফোর্স। এখান থেকে ফ্রিকশনাল ফোর্সের কনসেপ্টটা তোমার জানা লাগবে। আর এখান থেকে একটা অথবা দুইটা ফর্মুলা আছে, ওই দুইটা ফর্মুলা তো মুখস্থ করবাই, পাশাপাশি ফর্মুলাটা কিভাবে বুঝলে সহজে মুখস্থ রাখা যায় সেই জিনিসটাও আমি বুঝাবো, বুঝছো? তো এইটা গুরুত্ব সহকারে মাথায় রাখো, পরে কিন্তু তাছাড়া ভুলে যাবা এবং প্যাঁচ লাগবে। সো 100% অ্যাটেনশন দাও এখানে। এটা কিন্তু দেখো 3.6 এর পরে 3.8 3.7 হওয়ার কথা, আমি 7 না দিয়ে দিছি কোনটা? 3.9। মানে এটা আরো পরের টপিক, আগে দিয়েছি কারণ এটা আগে শিখতে হবে, তাহলে তোমাদের জন্য ইজি হবে। তোমাদের বইয়ে ফ্রিকশন যেভাবেই বোঝানো থাক না কেন, আমি আমার মতো কইরা বুঝাই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, ইজি লাগবে আর কি, তাছাড়া কঠিন লাগবে। এই যে নর্মালি একটা সারফেস, টেবিল হতে পারে, ফ্লোর হতে পারে, যে কোনো একটা জিনিস, এরকম একটা সারফেসে এইরকম একটা অবজেক্ট আছে, ঠিক আছে? এই যে অবজেক্টটা এখানে দিয়েছে, এই অবজেক্টটা এই সারফেসে যেখানে যে টাচ লেগে আছে, এই সারফেসটাকে কি সে টাচ করে আছে না? এই টাচিং পার্টে এক ধরনের ফোর্স এক্সিস্ট হয়, ফোর্স ক্রিয়েট হয়। ওই ফোর্সের নাম কি? ফ্রিকশনাল ফোর্স। ফ্রিকশনাল ফোর্সের ক্যারেক্টার কি? ফ্রিকশনাল ফোর্সের ক্যারেক্টার হচ্ছে এই অবজেক্টের মুভমেন্টকে বাধা দেওয়া। অবজেক্টকে একটা ফোর্স দিছ, ওই ফোর্স দিলে অবজেক্টটা যত জোরে যাওয়ার কথা, ফ্রিকশন থাকার কারণে ফোর্স ওই অবজেক্টটা কি হবে না, তত জোরে আর যেতে পারবে না। ঘটনা বুঝছো?
তার মানে দেখো এখানে ফ্রিকশনাল ফোর্স আছে, তাই না? তাহলে ফ্রিকশনাল ফোর্স আমি এই যে এফ দিয়ে দেখাইলাম, এফ অনেক জায়গায় এফ এফ এভাবে দেখাই, ফোর্স অফ ফ্রিকশন এভাবে দেখাই, আমি সরাসরি এই ফ্রিকশনাল ফোর্সকে স্মল এফ দিয়ে দেখাইলাম। তাহলে এই ফ্রিকশনাল ফোর্স এটা কার উপরে ডিপেন্ড হয় বলো তো? এই অবজেক্টটা যে আছে, এই অবজেক্টের মাস আছে, তাই না, এম। তাহলে এই অবজেক্টের ওয়েট কত হবে? ডাব্লু। ওয়েট কত বলতে পারবা? ওয়েট ডাব্লিউ কত হবে? এম জি। ওয়েট হচ্ছে এম জি। আমি এখন বোঝাতে চাচ্ছি এই অবজেক্টের ওয়েট বা ওজন যত বেশি হবে ফ্রিকশনাল ফোর্স তত বেশি হবে না কম হবে? হ্যাঁ, এটা যত ওজন বেশি হবে এর ফ্রিকশনাল ফোর্স তত বেশি হবে। কারণ কি দেখো, এটার ওজন যদি বেশি হয় এটা নড়ানো বেশি কষ্ট হবে না ইজি হবে? এটার ওজন বেশি মানে ম্যাস বেশি হলে এখানে ফ্রিকশনটা বেশি হবে, এটা নড়ানো কষ্ট হবে। আর ওজন কম হলে এটা নড়ানো ইজি হবে, কারণ এখানে ফ্রিকশনটা কি থাকবে? কম থাকবে। তাহলে এই যে ফ্রিকশনাল ফোর্স লিখছি, এটা ফ্রিকশনাল ফোর্স এই অবজেক্টের ওয়েটের প্রপোর্শনাল হবে, কারণ ওয়েট বাড়লে ফ্রিকশনাল ফোর্স বাড়ে, ওয়েট কমলে ফ্রিকশনাল ফোর্স কমে। তাহলে দিস ইজ ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড ফ্রিকশনাল ফোর্স ইজ প্রপোর্শনাল টু ওয়েট অফ দিস অবজেক্ট। ঠিক আছে? আর এই প্রপোর্শনাল সাইন তুইলা দিয়া তুমি এক ধরনের প্রফেশনালি কনস্ট্যান্ট লিখতে পারো, এই যে এরকম, এই যে ইউ লেখা এইভাবে দেয় এরকম। এটাকে এই এটার নাম হচ্ছে মিউ। ঠিক আছে? মিউ, বিড়ালের মিউ বলে না, সেই মিউ। এই মিউকে এখানে বলে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন অর ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মিউ। আর এই ডাব্লুটা থাকলো, ঘটনা বুঝছো? এখন এটাকে কিন্তু আবার এইভাবেও লেখা যায়, দেখো মিউ থাকলো আর ডাব্লু ইকুয়ালস টু কে লেখা যায়? এই যে এমজি। তাহলে এমজি তোমাদের ভুল হতে পারে কোথায় আমি বলি, তোমরা পরীক্ষায় তাড়াহুড়া করে লিখছো ডাব্লু ইকুয়ালস টু মিউ এম, এই জি লিখতে ভুলে গেছো, তাহলে ভুল হবে। ঘটনা বুঝছো? তো এই ফর্মুলাটা তোমরা এখন স্ট্যান্ডার্ডলি মুখস্থ রাখবা, এটা মুখস্থ রাখবা। এবার মুখস্থ রাখার পরে এবার কয়েক ধরনের ফ্রিকশন নিয়ে একটু আলোচনা করি, ভালো করে বুঝো। এই যে অবজেক্টটা যেখানে আছে, এই অবজেক্টটা যদি দাঁড়ায় থাকে, স্ট্যাটিক থাকে, রেস্টে থাকে, তাহলে রেস্টে থাকা অবস্থায় যে ফ্রিকশন সেটার নাম হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। আর এইভাবে যখন ফোর্স অ্যাপ্লাই করছে এবং অবজেক্টটা যদি একটা ভেলোসিটি নিয়ে মুভ করতে থাকে, মানে যাইতে থাকে, নড়াচড়া করতে থাকে, সেই কন্ডিশনের জন্য যে ফ্রিকশন, সেই ফ্রিকশনের নাম হবে কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে? তাহলে দাঁড়ায় থাকা অবস্থায় যখন ফ্রিকশনটা বের করব এই ফর্মুলা ইউজই হবে, বাট এই যে মিউটা লিখছি না, মিউ এর নাম হবে মিউ এস। মিউ এস মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ স্ট্যাটিক ফ্রিকশন। এস তে স্ট্যাটিক বোঝায়, তার মানে এটা তখন স্ট্যাটিক থাকা অবস্থায় যে ফ্রিকশন, এফ এস দিয়ে বুঝাইলাম। ঠিক আছে? এবার যদি এটা মুভমেন্ট থাকা অবস্থায় থাকে তখন ওই ফ্রিকশনের নাম হবে এফ কে, ফ্রিকশন অফ কাইনেটিক, মানে কাইনেটিক থাকা অবস্থায় ফ্রিকশন, তখন ওটার নাম হবে মিউ কে এম জি অর ডাব্লু দিয়েও দেখাইতে পারো। তাহলে এই যে এটা হচ্ছে মেন ফর্মুলা, তো রেস্ট থাকার জন্য ফর্মুলাটাকে লিখতে হয় এইভাবে, এই যে এস দিয়ে বোঝানো হয়। আর কাইনেটিক থাকা অবস্থায় এই ফর্মুলাটা এই যে মিউ কে দিয়া ডিনোটস করা হয় বা প্রেজেন্ট করা হয়। এই কয়েকটা ফর্মুলা জানা লাগবে, আর এই থিওরিটা সুন্দর করে মনে রাখা লাগবে, তাহলেই তুমি ফ্রিকশনের যত ধরনের ম্যাথ আছে করতে পারবা। এখন এই যে টপিকটা বুঝাইলাম, এটা বুঝতে কার প্রবলেম আছে বলো তো একটু? পরের টপিকটা দেখো, 3.7 গ্র্যাভিটেশনাল ফোর্স। এই টপিকটা বইয়ে আগেই আছে, মাত্র যেটা শিখলাম সেই টপিকের আগেই ওই টপিকটা আছে। তাহলে এবার লক্ষ্য করো, গ্র্যাভিটেশনাল ফোর্সের যে জিনিসটা ওরা বুঝাইছে, আমাদের ইউনিভার্সের প্রত্যেকটা অবজেক্ট, এরকম একটা অবজেক্ট, এটার মাস হচ্ছে m1, এটার মাস হচ্ছে m2, এটা থেকে এটা, মানে এটার সেন্টার থেকে এটার সেন্টার পর্যন্ত তুমি যদি ডিস্টেন্স বের করতে পারো, যদি আর হয় সেই ডিস্টেন্সটা, বা যে কোনো ডিস্টেন্সই হোক, বা প্রত্যেকটা অবজেক্ট আরেকটা অবজেক্টকে কি করে? অ্যাট্রাক্ট করে।
প্রত্যেকটা অবজেক্টের মধ্যে এক ধরনের ফোর্স কাজ করে, অ্যাট্রাকশন ফোর্স কাজ করে। সে অ্যাট্রাকশন ফোর্স বের করার ফর্মুলা হচ্ছে এফ ইকুয়ালস টু জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তোমরা অলরেডি না ক্লাস 8-এ এই ফর্মুলাটা দেখে আসছো, যারা পড়ায় ফাঁকিবাজি করেছো তারা এখন এখানে শিখো। এই দুটার মধ্যে যে ফোর্স ইউনিভার্সের যে কোনো অবজেক্ট, এই যে একটা মার্কার হতে পারে, এই কলমের হেড হতে পারে, এটার ম্যাস হচ্ছে m2, এটার ম্যাস হচ্ছে m1। তাহলে এদের মধ্যে অ্যাট্রাকশন ফোর্স হচ্ছে m1 m2 ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু এই যে এখানে জি। ঠিক আছে, এখন দেখো m1 দিয়ে বোঝাচ্ছে এটার ম্যাস, m2 দিয়ে বোঝাচ্ছে আরেকটা অবজেক্টের ম্যাস, আর দিয়ে বোঝাচ্ছে এটার সেন্টার থেকে এটার সেন্টার পর্যন্ত ডিস্টেন্স। এন্ড জি কি বলো তো? জি কে কি নামে ডাকা হয়? জি কে বলা হয় গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, নট গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। দিস ইজ গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এই জির ভ্যালু কত বলতে পারবা? জির ভ্যালু হচ্ছে 6.673 দেয়, 3 দিলাম না আমি, ইন্টু 10⁻⁻11। এটার ইউনিট কি কে বলতে পারবে? একটু চিন্তা করে বলো দেখি। এন এম স্কোয়ার কেজি টু দ্য পাওয়ার -2। এই যে ইউনিটটা লিখলাম এটা তো মুখস্থ রাখতেই হবে, পাশাপাশি এটা কিভাবে বের করা যায় এটা যদি তুমি জেনে থাকো তাহলে তোমার আর মুখস্থ করা লাগবে না, তখন তুমি নর্মালি বুদ্ধি খাটায় বের করতে পারবা। দেখো এটা ভালো করে, হ্যাঁ, এই যে ফর্মুলাটা লক্ষ্য রাখো, এই ফর্মুলা থেকে যদি আমি জি লিখি তাহলে সাইড চেঞ্জ করলে জি কে বাম পাশে রাখলে বাকিগুলো যদি পার করে নিয়ে যায় তাহলে কি হয়? এফ আর স্কোয়ার ডিভাইড বাই m1 m2 এরকম হয়। তাহলে এই যে এফ যে লিখছে, এফ এর ইউনিট কি? এফ এর ইউনিট হচ্ছে নিউটন। এই যে আর লিখছে, আর এর ইউনিট কি? মিটার। তার উপরে আবার কি আছে? স্কোয়ার। আর নিচে 1 কেজি, এ 1 কেজি, তার মানে কি হলো? কেজি স্কোয়ার। আর এই জিনিসটাই যদি আরো সাজায় গোছায় লিখি তাহলে কি হলো? নিউটন, এখানে থাকলো মিটার স্কোয়ার, আর কেজি স্কোয়ারটা উপরে চলে গেলে কি হয়ে গেল? পার কেজি স্কোয়ার। বুঝতে পেরেছ? ওকে, যারা মনোযোগ দিবা না তারা বুঝতে প্রবলেম হবে, একটু পরে বলবা যে স্যার ওটা বুঝি নাই, এটা হইছে, এরকম হবে। হ্যাঁ, তো তোমার প্রত্যেকটা সিকোয়েন্সে মনোযোগ থাকতে হবে, তাহলে কোনোটা মিসিং হবে না। তো আশা করি এটা বুঝছো। এই ভ্যালুটা তোমার মুখস্থ থাকা লাগবে। এখান থেকে 2 মার্কসের একটা কোশ্চেন হয়, এই কোশ্চেনটা তোমাদের কাজ, তুমি বুঝবা, বুঝা আমাকে জানাবা, আর যদি না বুঝো সেটাও জানাবা, স্যার এটা বুঝি নাই, এরকম কোশ্চেন হয়। এরকম একটা ভ্যালু দিয়া বলে যে হোয়াট ডু ইউ মিন বাই এত নিউট, এই যে এত 6.67 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার গ্র্যাভিটেশনাল ফোর্স। যদি বাংলায় বলি যে এত গ্র্যাভিটেশনাল ফোর্স বলতে কি বুঝো, এরকম একটা কোশ্চেন আসে 2 মার্কসের জন্য, এটা বাসায় প্র্যাকটিস করবা। এখান থেকে এই ফর্মুলা জানলে হবে, নাথিং এলস, আর কিচ্ছু নাই। আমি এটা মুছে ফেললাম, মুছে ফেলে এখান থেকে তোমার আরেকটা জিনিস আমি একটু বুঝাই, সেটা একটু লক্ষ্য রাখো। এই যে এটা একটা ফুটবল টাইপের কোন একটা অবজেক্ট দিছি, যার ম্যাস আমি দিলাম এম, আর এটা হচ্ছে পৃথিবী, আর্থ। এটা হচ্ছে পৃথিবী, বুঝতে পারছো? এটা যদি পৃথিবী হয়, এই পৃথিবীর মাস দেওয়া আছে হচ্ছে এম, বড় এম, আর এই পৃথিবীর সেন্টার থেকে ওই অবজেক্ট পর্যন্ত ডিস্টেন্স, আলটিমেটলি এই পৃথিবীর যে রেডিয়াস বড় হাতের আর, সেটাই। ঠিক আছে, সাইডে একটু আমি বলে রাখি, এটা মুখস্থ রাখতে হবে। ম্যাস অফ আর্থের ম্যাসের ভ্যালু হচ্ছে 5.98 ইন্টু 10⁻24 কেজি, এটা মুখস্থ রাখতে হবে। এই আর্থের যে রেডিয়াস ক্যাপিটাল আর, এটার ভ্যালুটা তোমার মুখস্থ রাখতে হবে 6.37 ইন্টু 10⁻6 মিটার। বুঝতে পেরেছ? এই দুটা ভ্যালু মুখস্থ রাখবা। আচ্ছা, এখানে যদি বুঝতে প্রবলেম না থাকে, এবার বুঝো এখান থেকে আমি কি বুঝাতে চাচ্ছি। এখন এই যে পৃথিবী নিচে একটা অবজেক্ট, আর উপরে এই যে একটা অবজেক্ট দিছি, ওটা আরেকটা অবজেক্ট, যেটার ম্যাস হচ্ছে
স্মল এম আর এটার মাস হচ্ছে ক্যাপিটাল এম দিয়ে বুঝাইছি। তাহলে এই দুইটার মধ্যে এক ধরনের অ্যাট্রাকশন ফোর্স আছে না, অ্যাকর্ডিং টু নিউটনস গ্র্যাভিটেশনাল ল আছে। সেই ফোর্স বের করে কিভাবে, এফ ইকুয়ালস টু জি, একটা এম হচ্ছে এই যে বড় এম, আরেকটা এম হচ্ছে এই ছোট এম, ডিভাইডেড বাই এর মাঝের ডিস্টেন্স কত আর, এই আর স্কোয়ার। ঠিক আছে, ওটা গেল। এইবার অন্য সেন্সে কাজে লাগাও মাথায়। এই যে অবজেক্টটা উপরে আছে, এই অবজেক্টটার ওয়েট ডাব্লিউ কিভাবে বের করে মনে আছে বলো তো? এই অবজেক্টটার ওয়েট যে কোনো ওয়েট ডাব্লিউ ইকুয়ালস টু হয় এম জি। তাহলে এম জি, তাহলে এই অবজেক্টের ওয়েট বের করতেছি, তার মানে এই অবজেক্টের ম্যাস এম লাগবে, এই অবজেক্টের গ্র্যাভিটেশনাল ফোর্স কত কাজ করেছে, দ্যাট ইজ জি, এম জি। তাহলে ওয়েট, তাহলে আলটিমেটলি এই অবজেক্টের সাথে এই পৃথিবীর যে অ্যাট্রাকশন ফোর্স, ওই অ্যাট্রাকশনের কারণেই তো ওটা নিচের দিকে কি হয়, একটা ওয়েট দেয়, ফোর্স দেয়। তাহলে ওই অ্যাট্রাকশন ফোর্স দ্যাট ইজ দিস এফ অ্যান্ড ওয়েট অফ দিস অবজেক্ট দ্যাট ইজ ডাব্লিউ, এই এফ আর এই ডাব্লিউ দুটা কি সেম থিং। ঠিক আছে, এতটুকু কি বুঝছো আমি যেটা বুঝাইছি? মানে এই দুটার মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স সেটা তো এটা, আবার এখানে যে ওয়েট বের করছে এটা, তাহলে ওয়েটটা কার জন্য পাইছি, পৃথিবীর অ্যাট্রাকশনের কারণেই তো ওয়েট পাইছি। তাহলে এই অ্যাট্রাকশনের কারণে যে ফোর্স আর এই অবজেক্টের যে ওয়েট দ্যাট ইজ সেম থিং, মানে ওয়েট আর অ্যাট্রাকশন ফোর্স দুটো একই জিনিস। তার মানে এই ফোর্সের জায়গায়, এফ এর জায়গায় আমি এই এম জিটা বসায় দিতে পারি না, ছোট এম জি ইকুয়ালস টু এইটা বড় এম ছোট এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ঠিক আছে, এই ছোট এম দুই পাশ থেকে কি হয়ে গেল, ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে কি থাকে, জি ইকুয়ালস টু জি এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এইটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বের করার ফর্মুলা। এই ফর্মুলাটা মুখস্থ রাখবা, এই রিলেটেড একটা চ্যাপ্টারই পাবা তুমি ইন্টারমিডিয়েটে। তো এটা যদি এখনই তোমার বোঝা হয়ে যায়, তাহলে ইন্টারমিডিয়েটে তোমার এই পথটা কি হবে, অনেক স্মুথ হবে। তাহলে দেখো এখন তুমি এই জির যে মুখস্থ ভ্যালু আছে, কনস্ট্যান্ট ভ্যালু, ওইটা বসায় দাও, আর এম এর এই কনস্ট্যান্ট ভ্যালু বসায় দাও, আর আর এর কনস্ট্যান্ট ভ্যালু বসায় দাও। তাহলে জির ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই জিনিসটা পাওয়া যাবা। তাহলে জি বের করার ফর্মুলাটা কিভাবে আসছে বা ফর্মুলাটা কিভাবে আনলাম, এই জিনিসটা কি বুঝতে পেরেছ? যদি বোঝার প্রবলেম থাকে তাহলে আমার সাথে একটু শেয়ার করো, জানাও, নইলে প্যাচে পড়বা, বিপদে পড়বা আর কি। আর এখানে পরের টপিকটা দেখো, পরের টপিকে কি বলেছে, পরের টপিকটা লক্ষ্য রাখো, নিউটনস থার্ড ল অফ মোশন। কি বলছে, নিউটনস থার্ড ল অফ মোশন, ভালো করে বুঝো। লুক, এই যে পৃথিবী, এই যে এটা বুঝলাম, এবার হচ্ছে নিউটনস থার্ড ল অফ মোশন। এই যে পৃথিবীটা আঁকাইলাম, এই পৃথিবীর উপরে একটা অবজেক্ট আঁকালাম, একটু আগে যে ফিগারটা আঁকাইছি সেম থিং, এই যে অবজেক্টটা এখানে দিলাম। হ্যাঁ, এখন এই অবজেক্ট সারফেসের দিকে একটা ফোর্স দিচ্ছে না, তার ওয়েট যেটা, এই অবজেক্ট সারফেসের দিকে কত ফোর্স দিচ্ছে, ধরলাম F1, ধরলাম সারফেসের দিকে যে ফোর্স দিচ্ছে সেটার নাম দিলাম F1। তাহলে এই সারফেসও কি করতেছে, এই সারফেসও ওই উপরের যে বলটা আঁকাইছি, ওই বলকে উপরের দিকে উল্টা দিকে আরেকটা ফোর্স দিচ্ছে, দ্যাট ইজ F2। এটাই নিউটনস থার্ড ল অফ মোশন। থার্ড ল অফ মোশনে কি বলছে, এভরি রিয়াকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। মানে তুমি যদি এই দেওয়ালে এভাবে ফোর্স দাও 10 নিউটন, তাহলে দেওয়ালও তোমার হাতে কত নিউটন ফোর্স দিবে, 10 নিউটন। ঠিক আছে, তাহলে তোমার ফোর্স আর দেওয়ালের ফোর্স যদি সেম হয়, তাহলে তোমার হাত দেওয়ালকে পিছনের দিকে নিয়ে যেতে পারবে না, বাট তোমার দেওয়ালটাও কি হবে না, পিছনের দিকে আসতে পারবে না। ঠিক আছে, তাহলে এরকম একটা এক্সাম্পল তারা দিয়েছে, দেখো ভালো করে বুঝো। আমরা যখন এভাবে হাঁটার ট্রাই করি, তাই না, আমরা যখন এভাবে হাঁটি, এই মাটিতে পা লাগায় হাঁটি না, হাঁটার সময় ভালো করে লক্ষ্য রাখো, হাঁটার সময় এই যে এই পা বলি আর এই পা বলি, যেই পাই বলি, নিচের দিকে একটা ফোর্স দেই না, ফোর্স দেই। তাহলে নিচের দিকে যখন ফোর্স দেই, তখন মাটিটাও আমার পায়ে কি করে,
এটা যেইভাবে ফোর্স দেই এই মাটিটা আমার পায়ে সেম ভাবে ফোর্স দেয়, বুঝতে পারছো? এখন দেখো এই মাটিতে যখন ফোর্স দেই, মাটির নিচের দিকের ফোর্স মানে আমার পায়ের নিচের দিকের ফোর্স আর মাটির ফোর্স দুটা সমান হয়ে যায়। সমান থাকার কারণে আমার পাটা মাটির ভেতরে চলে যায় না। যদি এমন হইতো, ভালো করে বুঝো, যে আমি ধরো যে যত ফোর্স দিয়েছি মাটি ঠিক তত পরিমাণ ফোর্স আমার উপরের দিকে দিতে পারে নাই, যদি না পারতো তাহলে আমার পাটা কি হইতো, মাটির ভেতরে এভাবে ঢুকে চলে যেত, মাটির ভেতরে ইন করতো। ঘটনা বুঝছো? ধরো কাদা মাটিতে যখন আমরা হাঁটি না, কাদা মাটিতে এরকম হাঁটি, এক হাঁটু পরিমাণ কাদা, ওর ওপরে যখন পা দিবা, পা দিয়ে হাঁটার চেষ্টা করবা, দেখবা যে মাটির ভেতরে পা চলে যাচ্ছে মানে তখন কি বোঝা যায়, যে তুমি পা দিয়ে যত ফোর্স দিচ্ছ মাটি তোমাকে ঠিক তত পরিমাণ ফোর্স দিতে পারতেছে না। এই জন্য হয় কি, আমাদের পাটা কাদার ভেতরে চলে যায়। ঠিক আছে? তাহলে কাদার ভেতরে হাঁটা সোজা হয় না কেন, মানে ইজি না কেন বলো তো? কাদার ভেতরে হাঁটার জন্য আমি ফোর্স তো দেই, কিন্তু অপোজিট রিয়াকশন যে ফোর্স, কাদা সেই পরিমাণ রিয়াকশন ফোর্স দিতে পারে না। এই জন্য কাদার মধ্যে হাঁটতে পারি না। বুঝতে পারছো? হাঁটতে কষ্ট হয়। এবার চিন্তা করো, আমি যে এই বোর্ডে হাঁটতেছি, তাহলে আমি যত পরিমাণ ফোর্স দিছি বোর্ডও ঠিক তত পরিমাণে ফোর্স দিছে। এই জন্য কিভাবে আমি এটা বুঝবো? আমি ফোর্স দিছি, তাহলে আমার আঙুলটা কি করার কথা ছিল? বোর্ডের ভেতরে চলে যাওয়ার কথা ছিল। তাহলে বোর্ডের ভেতরে যাচ্ছে না কেন? কারণ বোর্ডও আমার ঠিক তত পরিমাণ ফোর্স দিয়ে আমার ফোর্সটাকে ধরে রাখছে। ঘটনা বুঝছো? তার মানে অ্যাক্টিং ফোর্স মানে অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড অপোজিট ফোর্স, রিয়াকশন ফোর্স, দ্যাট ইজ অপোজিট ফোর্স, দুটা ইকুয়াল। ঠিক আছে? কিন্তু কাদা মাটিতে এবার হাঁটাতে ট্রাই করতেছ, তুমি যত ফোর্স দিচ্ছ ওই কাদাটা তত ফোর্স তোমাকে ব্যাক দিতে পারতেছে না, যার কারণে কাদার মধ্যে তোমার পাটা কি হয়ে যায়, ভেতরে চলে যায়। এই জন্য হাঁটতে কষ্ট হয়। তাহলে এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, আমরা যে হাঁটার জন্য কোন ফোর্সটা ম্যান্ডেটরি বলো তো? এই যে মানে অ্যাপ্লাইড ফোর্স, আমি যে ফোর্স অ্যাপ্লাই করব এটা, নাকি যেটা রিয়াকশন ফোর্স মাটি যেটা তোমাকে দিবে ওইটা? কে বলতে পারবা? একটু আমাকে রেসপন্স করে জানাও। হ্যাঁ, মানে রিয়াকশন আর অ্যাকশন দুটাই দরকার আছে। অ্যাকশন দিলেই যে তুমি হাঁটতে পারবে এমন না। ঠিক আছে? এবার দেখো ভালো করে বুঝো, এই যে শূন্য বাতাস, এয়ার মিডিয়ামে আমি হাঁটা ট্রাই করতেছি এভাবে পা দিয়া, তুমি বাতাসের মধ্যে এভাবে হাঁটতে পারবা? বাতাসের মধ্যে তুমি পা দিয়া কিন্তু অ্যাকশন ফোর্স এভাবে দিবা, বাট বাতাস তোমাকে সেম পরিমাণ কি দিতে পারবে না, রিয়াকশন ফোর্স দিতে পারবে না। এই জন্য তুমি বাতাসে কি করতে পারবে না, হাঁটতে পারবে না। এই জন্য হাঁটার জন্য রিয়াকশন ফোর্স, অপোজিট রিয়াকশন ফোর্স ম্যান্ডেটরি। ঘটনা বুঝতে পেরেছ? আচ্ছা, এটা বুঝলে এখন একটা ছোট্ট একটা জিনিস বুঝাবো। ধরো এই অবজেক্টটা নিচের দিকে একটা ফোর্স দিছে না, সেই ফোর্সটা কত? এফ। এই অবজেক্টটা যদি নিচের দিকে এফ ফোর্স দেয়, তাহলে এই পৃথিবীটা অবজেক্টকে উপরের দিকে ফোর্স দিছে এফ। কেন সেম আমি ধরতেছি? কারণ এই অবজেক্টটা এফ ফোর্স পৃথিবীর দিকে দিলেও অবজেক্টটা কিন্তু পৃথিবীর দিকে যাইতে পারতেছে না, কারণ ওই সারফেস এই পৃথিবীর সারফেস ওই অবজেক্টকে সেম পরিমাণ অপোজিট এফ ফোর্স দিয়া আটকায় রাখছে। মানে অপোজিট ফোর্স আর নিচের দিকের ফোর্স দুইটা ইকুয়াল হওয়ার কারণে এই অবজেক্টটা নিচের দিকেও যাইতে পারতেছে না, উপরের দিকেও যাইতে পারতেছে না। ধরোটা বুঝছো? এখন দেখো, এখন এই দুইটার মধ্যে যদি একটু ডিস্টেন্স করে রাখতাম, এই অবজেক্টকে উপরে তুলে ধরে রাখলাম, তাহলে এই অবজেক্টটা এই পৃথিবীর দিকে আসবে না পৃথিবী অবজেক্টের দিকে যাবে? ভালো করে বুঝো। এটাতে অ্যাক্সেলারেশন কত কাজ করে ভালো করে বুঝো। অ্যাক্সেলারেশন, এই ছোট অবজেক্টটাতে অ্যাক্সেলারেশন কত কাজ করে? অ্যাক্সেলারেশন বের করার ফর্মুলা হচ্ছে F/m। এই অবজেক্টের ম্যাস দিলাম ছোট এম, আর পৃথিবীর ম্যাস হচ্ছে বড় এম। তাহলে আমি ছোট অবজেক্টে কত অ্যাক্সেলারেশন কাজ করবে এটা বের করব। এই যে অ্যাক্সেলারেশন, তাহলে ছোট অবজেক্ট কত ফোর্স দিচ্ছে নিচের দিকে? এই এফ পরিমাণ। তাহলে এফ কে এই ছোট অবজেক্টের যেহেতু অ্যাক্সেলারেশন, ছোট অবজেক্টে তাহলে ম্যাস দ্বারা ডিভাইড করবো, দ্যাট ইজ এম। বুঝছো? আর এই বড় অবজেক্টের অ্যাক্সেলারেশন কত হয় দেখো। এই বড় অবজেক্টের অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু এই অপোজিট ফোর্স, দ্যাট ইজ এফ। এটাও এফ, সেম ভ্যালু। আর এই বড় অবজেক্টের মাস কত? এম।
তার মানে দুটাতে লক্ষ্য রাখো, এখানে এফ এর ভ্যালু যা, এখানে এফ এর ভ্যালু তাই। আর নিচের অংশে এখানে এম, এখানে হচ্ছে বড় এম, কোনটার ম্যাস বেশি? ম্যাস বেশি অবশ্যই এই বড় এম, মানে আর্থের ম্যাস বেশি। আর্থের মাস যদি বেশি হয় তাহলে এই নিচের ভ্যালু বেশি, মানে অ্যাক্সেলারেশন ভ্যালু কি হবে? এটা A1 ধরলাম, এটা A2 ধরলাম, তাহলে কোন অ্যাক্সেলারেশন বেশি হবে, A1 না A2 বলো? এফ এর ভ্যালু সেম, ছোট এম এর ভ্যালু যা হবে বড় এম এর ভ্যালু অনেক বেশি, কারণ বড় এমটা পৃথিবীর জন্য। তাহলে কোনটা বড় হবে? তাহলে A1 এটা বড়, এটা ছোট। এই জিনিসটা ম্যাথমেটিক্স থেকে শেখার কথা, এই জিনিসগুলো তো আমার শেখানোর কথা না। এই জিনিসগুলো খুবই কমন জিনিস, এটা তো ফিজিক্সের কোনো টার্মই না। আচ্ছা, এই দুটো যখন এভাবে টাচ হয়ে আছে, কোন অবজেক্টে এম এর মানে অ্যাক্সেলারেশন বেশি হচ্ছে? এই ছোটটার অ্যাক্সেলারেশন বেশি, মানে ছোটটা তাহলে নিচের দিকে আসবে, পৃথিবীর দিকে আসবে। ঘটনা কি বুঝতে পেরেছ? আচ্ছা, এবার দেখো, তোমরা যদি এই এই থিওরি পার্ট টুর এই 4টা টপিক যেটা এতক্ষণ আমরা বুঝিয়েছি, এগুলো যদি ক্লিয়ারলি বুঝতে পারো, তাহলে তাহলে তুমি এই টপিকের এই 3টা সিকিউ করতে পারবা। তো এই টপিকগুলো তোমরা আজকের ক্লাসের পরে ভালো করে নিজেরা আবার বাসায় প্র্যাকটিস করবা, বুঝবে, যেটা বুঝবে না আবার নিজেরা চিন্তা করবে। এই কনসেপ্টটা ক্লিয়ার করার পরে সিকিউ প্র্যাকটিসের জন্য জয়টা ক্লাস লাগে, তয়টা ক্লাস মিলে আমরা হচ্ছে এই টপিকের ম্যাথগুলো সলভ করব। সবগুলো লক্ষ্য রাখো, তাহলে এই টপিকের এই যে পুলি রিলেটেড সিকিউ আছে তোমরা সবই পারবা। পুলি রিলেটেড সিকিউতে পুলি শুধু ম্যাথ, শুধু পুলি রিলেটেড ম্যাথ আছে, আবার পুলি আর ফ্রিকশন রিলেটেড আছে, আবার পুলি আর টেনশন ফোর্স নামে একটা টার্ম আছে, ওইটা রিলেটেডও ম্যাথ আছে। আশা করি এই ক্লাসগুলো করলে তোমরা সব কিছুই সমাধান পেয়ে যাবা। তো আজকে ক্লাস পুরোপুরি যারা করেছো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা বিভিন্নভাবে মানে ছোট ছোট অংশে জয়েন করেছো, মাঝে জয়েন করেছো, তোমরা রেকর্ডেড ক্লাসগুলো দেখে ফেলবে, তাহলে আশা করি প্রবলেমগুলো সর্ট আউট হয়ে যাবে। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এই ক্লাসগুলো করার জন্য। আজকের মতো এখানে শেষ করছি। সালামু আলাইকুম।